ভালোবাসার সীমানা পেরিয়ে লেখনীতে প্রিয়স্মিতা তেহেজিব রায় পর্ব সংখ্যা ৯। শুদ্ধ ফোন নিয়ে কাউকে চিৎকার করে বলছে, তুমি আমাকে একদম ফোন দেবে না, কতবার বলেছি তোমাকে। গায়ে পড়া মেয়ে, ছি বলে ফোন কেটে দিল। সে আজ অনেক ব্যস্ত ছিল। পৃথাকে বিদায় দেওয়ার পর থেকে হাসপাতালে ছুটতে হয়েছে। আজ পর পর 3টা হার্টের অপারেশন করেছে সে। তার ভীষণ ক্লান্ত শরীর শরীর ও মেজাজ সবটাই যেন ম্যাজম্যাজ করছে, কোনো কাজ করতে ইচ্ছে করছে না। তার উপর আবার এই মেয়েটার জ্বালাতন সে জাস্ট নিতে পারছে না। এই মেয়েটা থেকে অতিরিক্ত বিরক্ত করে। নিজের মনেই ফুসফুস করতে করতে সে হাসপাতালের প্রকাশ থেকে বেরিয়ে আসতে চাইল। হাসপাতালের পোশাক পাল্টে নিল। ওয়ার্ড বয়ের থেকে ট্রাউজার ও টি শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকলো। তখনই তার কিছু একটা মনে পড়লো। সে ড্রয়ার খুলে একটা ফটো ফ্রেম বের করলো। ছবির দিকে অপলক দৃষ্টিতে তাকালো। ছবিতে স্পষ্ট করে চোখ বন্ধ করে নিল। চোখের পাতায় ভেসে উঠল একটি নরম কোমল সুগন্ধি পবিত্র ফুল, শুদ্ধের এক আকাশ পরিমাণ। ওই ফুলকে একটুখানি ছুঁয়ে দেখার ইচ্ছা, নিজের বুকে জড়িয়ে নেওয়ার ইচ্ছা। সে যেই তৃষ্ণায় কতকাল থেকে কাতরাত পিপাসার্ত তা তো সে নিজেই জানে। সে আবারও চোখ মেলে ছবির দিকে তাকায়। ছবিটি নীল চোখের লম্বা চুলগুলো, একটি হাস্যোজ্জ্বল মুখের প্রতিবিম্ব, যার চেহারার প্রতিটি পরতে পরতে লেপ্টে আছে অপার্থিব আনন্দিত সৌন্দর্য। আজীবন ধরে রাখতে চেয়েও ফেরানোর ইচ্ছা হয় না। শুদ্ধ ছবিটায় গভীর চুমুখে, সুইটহার্ট, খুব তাড়াতাড়ি তোমাকে আমার করে নিব, ট্রাস্ট মি, খুব তাড়াতাড়ি। তোমাকে ভালোবাসবো, তোমাকে অনেক। সারা জীবন ভালোবাসবো, সারা রাত ভালোবাসবো, সারা জীবন ভালোবাসবো, সারাদিন ভালোবাসবো। এত ভালোবাসা দেব যে তোমাকে কখনো প্রণয়ের কথা মনেই আসতে দিব না। আমার ভালোবাসে আগলে রাখবো তোমাকে বুকে। তুমি শুধু একটি বার আমার হয়ে দেখো, পৃথিবীর সকল সুখ আমি তোমার পায়ে লুটিয়ে দিব। এসব বলে আবার চুমু খেতে নিল। নিজের ফোনটা দ্বিতীয়বারের মতো তরতর করে বেজে উঠল। এবার চরম বিরক্ততে কপালের শিরা ফুটে উঠল শুদ্ধর। ফোনের স্ক্রিনে নামটা দেখে তার রাগের পাল্লা যেন আরো দ্বিগুণ ভাবে বেড়ে গেল। সে ফোন রিসিভ করতেই চেঁচিয়ে উঠল, কি সমস্যা তোর? তোকে না বারণ করেছে আমাকে ফোন দিতে? তো কেন বারবার ফোন দিচ্ছিস? তোমাকে ফোনটা বন্ধ করবি কবে বলতো? ওই পাশের মেয়েটি বলল, আমার সঙ্গে এভাবে কথা বলছো তুমি? চটে গেল শুদ্ধ, মেজাজ এবার আকাশে উঠল। সে দাঁত কিরমির করে বলল, তোর মতো গায়ে পড়া মেয়ের সাথে আবার ভালো ব্যবহার করতে হবে নাকি? এটা তো আমার জানা ছিল না। মেয়েটি চোখ ছলছল করে উঠল। সে ভাঙা গলায় বলল, শুদ্ধ ভাইয়া, আমি রায়পুরে এসে গিয়েছি। শুধু কয়েক সেকেন্ডের জন্য অবাক হয়ে বলল, কি বললি? সেটা ব্রেন প্রসেস করতে একটু সময় নিল। যখনই বুঝলো কি হচ্ছে, তৎক্ষণে ফোন কেটে সজোরে ব্লক করে দিল। রাগে গজরাতে গজরাতে বলল, এই একটা মেয়ে আমার জীবনে একটাকে জাহান্নাম বানিয়ে ছেড়েছে। একে সে কবেই নিজের রাস্তা থেকে সরিয়ে দিত, কিন্তু নিজের ফুপ্পির মুখের দিকে তাকিয়ে পারে না। আবার এই মেয়েকেও সহ্য করতে পারে না। সারাদিন জোকের মতো চিপে থাকে তার সাথে, আর যখন তখন কল মেসেজ করে ডিস্টার্ব করে। এসব ভাবতে ভাবতে তার মুখটা তেতো হয়ে গেল। সে প্রিয়তার ছবিটার দিকে তাকিয়ে নরম সুরে বলল, তুই সবার থেকে আলাদা জানিস? এগুলো একটাও তোর নখের যোগ্য না। সে আবারও কিছুক্ষণ ছবির দিকে দেখে। তারপর মনে পড়ল তাকে গোসলে যেতে হবে। সে মনে মনে একটু হাসে। প্রিয়তা প্রিয়তাকে দেখলে প্রিয়তাকে দেখতে গেলে তার সব জ্ঞান উল্টাপাল্টা হয়ে যায়। সে ছবির যথাস্থানে রেখে দিয়ে ওয়াশরুমে ঢুকে। প্রীতম নিজের বেলকনিতে দাঁড়িয়ে জঙ্গলের দিকে তাকিয়ে আছে। সে তার রসগোল্লাকে মিস করছে, বিড়বিড় করছে। ইচ্ছে তো হচ্ছে গাল দুটো টেনে দিতে, কিন্তু পারছে কই। তাই ভাবতেই পাগল পাগল লাগছে। হুট করে তার মাথায় দুষ্টবুদ্ধি খেলে গেল। সে ফোন বের করে ইয়ানাকে টেক্সট করলো, রসগোল্লা, আমার প্রচুর ব্লিডিং হচ্ছে, তুমি তাড়াতাড়ি আসো। ইয়ানা তখন হাতে নেল পালিশ লাগাচ্ছিল। ফোনে টুং শব্দ হতেই ফোনটা হাতে নিল। আশেপাশে পূর্ণতা নেই। মেসেজ ওপেন করতে সঙ্গে সঙ্গে ঝড়াট মেরে উঠে দাঁড়ালো। তড়িৎ গতিতে বিছানা থেকে নেমে দৌড় লাগালো 4 তলায়। অস্থির চরণে ছড়িয়ে পড়ল শিরা উপশিরায়। তাড়াহুড়ো করে প্রীতমের ঘরটার দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। সারা ঘরময় অন্ধকার নিস্তবতা ছড়িয়ে আছে। তার এমনিতেই অন্ধকারে ভয় লাগে। সে দেখলো বারান্দায় ক্ষীণ আলো জ্বলছে। পা টিপে টিপে দূর দূর বুকে নিয়ে সেদিকে গিয়ে দাঁড়ালো।
প্রীতম রেলিংয়ে হাত রাখে চাঁদের দিকে তাকিয়ে আছে। আজকে চাঁদটা অর্ধেক কেমন যেন চারদিকটা মনোরকম ধুধু ছড়াচ্ছে। ইয়ানা দৌড়ে গেল প্রীতমের পিঠে, ঝাঁপিয়ে পড়ল। প্রীতম তাল সামলাতে না পেরে সামনের দিকে ঝুলে গেল। ইয়ানা ইয়ানা তাড়াহুড়ো করে তাকে নিজের দিকে আবার আগলে নিল। সারা শরীর এদিক ওদিক খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সে কোথায় ব্যথা পেয়েছে। প্রীতম মনে মনে হাসলো। ইয়ানার পা থেকে মাথা পর্যন্ত দেখলো। উত্তেজনায় সে ভুলে বসেছে সে একজন পরিপূর্ণ পুরুষের দেহ দেখছে, যেখানে সেখানে হাত দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা যায় না। স্বাভাবিক অবস্থায় আসলে সে লজ্জায় প্রীতমের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। অভিমানী কন্যার কাজল লেখা চোখে পানি টলমল করছে। সে বুঝে গিয়েছে প্রীতম তাকে মিথ্যা বলেছে। অভিমানে তার বুকে ভারী হলো। সে নিষ্ঠুর লোকটার দিকে কখনোই বোঝাতে পারবে না সে আঘাত পেলে ইওনার কতটা কষ্ট হয়। সে কিছু না বলে পিছিয়ে গিয়ে এক পা বারান্দার দিকে বাড়াতে প্রীতম তার কোমর জড়িয়ে ধরলো। অভিমানী ইয়ানা প্রীতমকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, ছাড়ুন আমাকে। সে অবিরাম ঠেলা ধাক্কা দিতে লাগলো। আপনার মতো মানুষ হয় না। 27 বছরের এক বলিষ্ঠ যুবককে ওর মতো এক দুধের শিশু নাকি ঠেলে সরাতে পারবে? কখনোই না। প্রীতম আরো একটু চেপে ধরলো। গোলুমলু মেয়েটা একটু রাগ করলো। তার আদর আদর পায়। ফুলে থাকা গালের ওপর টুপুস করে ঝরে পড়তে ইচ্ছে করে। তাই তো সে সারাক্ষণ রসগোল্লাকে রাগানোর মতলবেই থাকে। সে বুঝলো এই মেয়েটা রিথিং ব্রিথিং করছে, এভাবে শান্ত করা যাবে না। তাই কৌশলে খাটালো, চুলের ক্লিপ খুলে দিল। সাথে সাথে পিঠের ওপর ছড়িয়ে পড়লো একরাশ এলোমেলো চুল। চুল থেকে খুলে দেওয়া প্রিয় নারীর দেহের গ্রাণ। প্রীতম ভেবেছে এভাবে তার রসগোল্লাকে কাবু করে ফেলবে, কিন্তু এখন সে নিজেই কাবু হয়ে যাচ্ছে। তার কেমন বেসামাল লাগছে। সে ইয়ানাকে আরেকটু কাছে টেনে নিল। আলতো হাতে মুখটা উঁচু করে ইয়ানার চোখের কাজলের সাথে লেপটানো চোখের পানিও নিজের নীলাভ সাগরের দিকে তাকালো। ইয়ানা চোখ সরিয়ে নিল। এই চোখে সে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। প্রীতমের গলায় স্লাইড করতে করতে হাসকি টেনে বলল, রসগোল্লা একটু আদর করি। বলি জবাবের প্রতীক্ষা করলো। ইয়ানার গলায় নিচের গাল ঘেঁষলো। ইয়ানা সর্বাঙ্গ শিরশির করে উঠল যেন এতে। এমন কথায় সেও স্পর্শ কিশোর। কন্যার মনেও যেন কিরকম অদ্ভুত হলো, নেশা ধরনের অনুভূতি কেমন যেন সে এই মানুষটির কাছে না আসলে আর কোথাও পেত না। প্রীতমের খোঁচা খোঁচা দাড়িগুলোর ওপর গালে গালের স্পর্শ। তার মনে হচ্ছে এখনই দম আটকে মারা যাবে। প্রীতম ঘাড় থেকে চুল সরিয়ে ইয়ানার গালে গাল ঠেকিয়ে ছোট্ট একটু চুমু দিল। মনে হচ্ছে কেউ তাকে 1000 ভোল্টেজের ইলেকট্রনিক শক দিয়েছে। এমন নয় যে প্রীতম তাকে আজ প্রথমবার স্পর্শ করছে, কিন্তু প্রতিবারই তার কাছে নতুন করে এই পুরুষের স্পর্শ নিতে ইচ্ছে করে। সে আর সহ্য করতে পারল না। সামনে পিছে উঁচু করে প্রীতমের টি শার্ট খামচে ধরে গলা জড়িয়ে প্রীতমের পুরোপুরি নেশা চড়ে গেছে। তা ওই নীলাভ অন্যরকম ভাষা যা ইয়ানার অন্তরোধী নড়া দিচ্ছে। বিছানায় বিড়াল ছানার ন্যায় প্রীতমের বুকে লেপ্টে আছে। প্রীতমের শরীরে মেলি ঘ্রাণ ইয়ানার মস্তিষ্কে সব উল্টাপাল্টা করে দেয়। প্রীতম মাথা নিচু করে ইয়ানার কপালে চুমু খেতেই তারপরে কালে কানে লতিতে ওসি কণ্ঠে বলে, আই লাভ ইউ রসগোল্লা, আই লাভ ইউ সো মাচ, আই ওয়ান্ট ইউ। ইয়ানার বুকের ভেতর কেমন জানি তোলপাড় অনুভূতি হচ্ছে। প্রীতম ধীরে ধীরে ইয়ানার ঠোঁটে স্লাইড করে। নরম লাল স্ট্রবেরির মতো ঠোঁট দুটো যেন তাকে ইটমি বলে ডাকছে। প্রীতম এক হাতে কোমর আরেক হাতে চুল রেখে ইয়ানার অধরে নিজের অধর ডুবিয়ে দিল। ইয়ানা চটফট করে উঠল, খামচি দিতে লাগলো এখানে ওইখানে। 5 মিনিট পর প্রীতম ইয়ানাকে ছেড়ে দিল। এবার তার চোখ গেল অন্য জায়গায়। সে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে এক ঝটকায় দূরে সরে গেল। ইয়ানা অবাক হলো। প্রীতম আবারও আদরের দিকে তাকালো। তার চোখের দিকে তাকিয়ে নিষিদ্ধ কামনা বাসনা সে ভুলতে বসেছে, কিন্তু এই মুহূর্তে সে কোনো রকম ভুল করতে চায় না। তাই আবারও কাছে চলে এলো, কোমর চেপে ধরে গলায় গভীর চুমু খেলো। তারপর জুড়ে সুরে আবার একটা কামড় বসালো। ইয়ানা চেঁচে উঠলো, মা গো, রেগে বলল, কামড় দিলেন কেন? প্রীতম বাঁকা হেসে বলল, এটা কামড় বলে না বেবি, পাপ বলে। ইটস লকট লাইফ লাভ বার্ড। চোখ টিপে দিল সে, তুমি চাইলে তুমিও দিতে পারো বলে নিজের গলা এগিয়ে দিল। ব্রোশন হিসেবে আমাকে পুরোটা খেয়ে ফেলতে পারো।
ট্রাস্ট মি, মাইন্ড করবো না। ইয়ানা রেগে গেল। সত্যি সত্যি প্রীতমের বুকে কামড় বসিয়ে দিল। প্রীতম বাঁকা হাসলো। এই আদরে মেয়েটার কাছাকাছি থাকলে সে কোনো মতে নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে খুব ভালো করে জানে কন্ট্রোল করতে না পারার কারণ একটাই, যে এই আদরে মেয়েটার প্রতি সে বড্ড আসক্ত, বড্ড ভালোবাসে সে এই মেয়েকে। নিশুতি রাত, প্রহেলিকা প্রণয়ের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে, কিন্তু ঘুম নেই প্রণয়ের চোখে। শিকদার বাড়ির এক ঘুমন্ত পরী প্রত্যক্ষ প্রায় মরার মতোই ঘুমাচ্ছে, কিন্তু ঘুম নেই তার চোখে। সে নিজের বুকের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস নিল। মনে হচ্ছে বুকের ওপর কেউ পাথর চাপিয়ে রেখেছে, সে জাস্ট নিতে পারছে না। প্রহেলিকা থেকে নিজেকে ছাড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল। প্রহেলিকাও ঘুমায়নি, সেও পিছু নিল। প্রণয় প্রিয়তার ঘরে গেল। সেখানে দুটো মেয়ে ঘুমিয়ে আছে। প্রণয় সেদিকে তাকালো না। সে প্রিয়তার ওয়াশরুমে ঢুকে গেল। সেখানে ময়লা কাপড়ের ঝুড়ি থেকে জমিয়ে রাখা একটি কালো ওড়না নিল। সেটা প্রিয়তার প্রিয়তার কাচার জন্য রেখেছিল। প্রণয় সেটি নিয়ে তিনতলার মাঝারি আকারে ছাদের রেলিংয়ে ধরে দাঁড়ালো। হাতের ওড়নাটা নাকের কাছে নিয়ে সে গভীর শ্বাস নিল। নিঃশ্বাসের সাথে শুশু করে অতি প্রিয় মেয়েলি সুগ্রাণ ফুসফুসের দিকে ঢুকে পড়ল। ওড়না বুকে জড়িয়ে নিল, আবার বেরিয়ে এলো। প্রাণ ভরে গ্রাণ নিল। দূর থেকে দূর থেকে দেখলে মনে হবে কোনো ড্রাগ অ্যাডিক্টেড লোক প্রিয় ড্রাগ গ্রহণ করছে। সে আবার ওড়নাটা বুকের মাঝে জড়িয়ে নিল। ওড়নাটাতে চুমু খেয়ে বলল, এই শার্টটা কেচে দিয়েছে। ওইটাতেও তুই নেই জান। ওইটাতে আমি তোর গন্ধ পাই না, ওইটাতে আমি তোর অনুভূতি পাই না, তাই তো এটা নিয়ে এলাম। তুই তো জানিস তুই দুনিয়াতে আসার পর থেকে একটা মুহূর্ত আমার তোকে ছাড়া থাকা চলে না। তোকে আমার সবসময় কাছে চাই। সে সব কিছুই তুই নেই, সে সব কিছুই বড় বিষদময় রে জান। সে পাগলের মতো এসব পোলাপ বলতে লাগলো। দূর থেকে এসব দেখে প্রহেলিকার বুকটা ফেটে যাচ্ছে। সে বলল, কেন আমাকে ভালোবাসলে না প্রণয়? কেন ভালোবাসলে না? আমি কি তোমায় কম ভালোবাসি? বলো। আজ পর্যন্ত অন্যায় যাই করেছি সবই তো তোমার জন্যই করেছি। তোমাকে কি একটুও ভালোবাসা যায় না আমার? ওকে যতটা ভালোবাসে আমার অতটা ভালোবাসা যায় না। সামান্য ভালোবাসলেও হবে। প্লিজ প্রণয়, প্লিজ একটু ভালোবাসো আমাকে। দেখবে আমার জীবনে তোমার পায়ের কাছে এনে ফেলিয়ে দিব আমি। এসব বলতে বলতেই বুক ফেটে কান্না আসলো তার। সে মুখে ওড়না গুজে নিজের ঘরের দিকে দৌড় দিল। এই দৃশ্য প্রেম দূর থেকে দেখলো। সেও দীর্ঘ শ্বাস ফেলে আল্লাহকে বলল, হে রব, তোমার দরবারে কোনো কিছুর অভাব নেই। তুমি তো সব জানো। এদের সবার জীবনে তুমি শান্তি দাও, সবার মনে সুখ দাও। আর কারো জীবনে কষ্ট দিও না, কারো জীবন নষ্ট করে দিও না। ভালোবাসা হারানোর যন্ত্রণা যে বড় ভয়ানক। সময় 9টা বেজে 20 মিনিট। সকাল 9টা কি 10টার দিকে সবাই প্রীতার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। অর্থি বেগম চেঁচিয়ে ছেলেদেরকে সাথে, কিন্তু তাদের মা ছোট মার কথা কানে তুলল না। মটকা মেরে পড়ে রইল। অর্থি বেগম অনুশ্রী বেগম বললেন, বড় ভাবি আমি পারিনি, আপনি দেখুন। তিনি প্রথমে তার বড় ছেলের ঘরে নক করলেন। প্রহেলিকা দরজা খুলে সালাম দিল। অনুশ্রী বেগম বললেন, প্রণয় কই আম্মু? প্রহেলিকা বলল, গোসল করছে। অনুশ্রী বেগম তাড়াতাড়ি দুজনকে নিচে অনুশ্রী বেগম বললেন, তাড়াতাড়ি দুজন নিচে নামো। প্রহেলিকা মাথা দুলালো। তারপর তিনি মেজ ছেলে প্রীতমের ঘরের দরজা কয়েকবার নক করলেন, কিন্তু প্রীতমের ঘুম এতটাই হালকা নয় যে এমন ছোটখাটো ধাক্কায় উঠে পড়বে। এসব মিষ্টি শোরগোল তার কানে গেল না। অনুশ্রী বেগম এবার চেঁচিয়ে উঠলেন, মেজো আব্বু তাড়াতাড়ি উঠো, না হলে এখন তোমার দাভাইকে ডাকবো। এতক্ষণ সে বড় আম্মুর কথা আমলে না নিলেও মটকা মেরে শুয়েছিল। বড় ভাইয়ের কথা কানে আসতে লাফিয়ে উঠলো। ঘুম ঘুম চোখে দরজা খুলে বড় আম্মুর মমতা মাখা মুখের দিকে তাকালো। প্রিয় মুখ জোড়া হাসি দিল। ঘুম ঘুম চোখে অনুশ্রী বেগম জড়িয়ে ধরলো প্রীতমকে। বলল, ওহ বড় আম্মু, আর একটু ঘুমাই না? অনুশ্রী বেগম মাথায় হাত দিয়ে বলল, না আব্বু, 9টা বেজে গেছে, বোনের বাড়ি যেতে হবে তো। প্রীতম নড়ে চড়ে উঠলো। এবার অনুশ্রী বেগম তাকে ওয়াশরুমে পাঠিয়ে রাজের রুমে গেল। রাজ উমাদ গায়ে ঘুমাচ্ছে। অনুশ্রী বেগম দরজা ঠেলে ঘরে ঢুকলেন। ছেলে এভাবে শুয়ে আছে। তিনি বিরক্ত হলেন। এই ছেলেকে তিনি কতবার বলেছেন খালি গায়ে না ঘুমাতে, জিনপরি নজর দেবে। ওনার ছেলেগুলো মাশাআল্লাহ রাজপুত্রের মতো, নজর লাগা অস্বাভাবিক কিছু না, কিন্তু এই ছেলে তার কোনো কথাই আমলে আনে না। অনুশ্রী বেগম ডাকাডাকি শুরু করলেন। রাজ একটু নড়ে চড়ে ঘুমিয়ে গেল। এবার তিনি রেগে গেল, কান ধরে বসলেন।
সে ঘুম ঘুম চোখে হতভম্ব হলো। কিছুক্ষণ মায়ের রণচণ্ডী রূপ দেখে সে বুঝতে পারলো কি হচ্ছে। তিনি ধমক দিয়ে বললেন, তোকে কতবার বারণ করছি খালি গায়ে না শুতে। রাজ আম্মুর কোমর জড়িয়ে ধরে মাথা পেটে নিয়ে বলল, সরি আম্মু। তিনি একটু নরম হলেন, মাথায় হাত বুলিয়ে ছেলেকে ওয়াশরুমে পাঠিয়ে দিল। সমুদ্র অরণ্যর ঘরের দিকে গেলেন। দুই ভাই বেগুতে ঘুমাচ্ছে। দুজনে ঘুমানোর স্টাইল এত খারাপ যা বলার বাহিরে। অরণ্যর পা দুটো বেডের ওপর ঠেকানো, তা দেখে সমুদ্রের পা জড়িয়ে ঘুমাচ্ছে তা। সমুদ্র ঝুলে আছে, একটু একটু হলে ধপাস করে পড়ে যাবে। অনুশ্রী বেগম মনে মনে বললেন, এই ছেলেগুলো কবে বড় হবে। তিনি দুটো ছেলেকে ডেকে তুলল, প্রেমের ঘরে গেল। প্রেম পাশবালি জড়িয়ে ঘুমাচ্ছে। অনুশ্রী বেগম প্রেমের মাথায় হাত বুলে আদুরি স্বরে ডাকলো। প্রেম আধো আধো চোখ মেলে তাকিয়ে সামনে। সবকিছু ঝাপসা লাগলো। অনুশ্রী বেগম তার বেডসাইড টেবিলের থেকে চশমা তুলে চোখে পরিয়ে দিলেন। প্রেম মাকে দেখে হাসলো, মায়ের হাত জড়িয়ে নিল। আম্মু, মাথায় হাত বুলিয়ে দাও। অনুশ্রী মমতাময়ী হাতে মাথায় হাত বুলিয়ে দিল। ছেলেকে ফ্রেশ হতে পাঠালো। তন্ময় আর থরি রুমে গেলেন। দুই পুচকি ঘুমাচ্ছে। তিনি দুইবার ডাক দিতেই থরি উঠে গেল, কিন্তু তন্ময় উঠল না। তন্ময় যেন রাজের কার্বন কফি। কানের কাছে ড্রাম বাজলো যেন ঘুম ভাঙবে না তার। তিনি অনেক কষ্ট করে তাকে তুলে ওয়াশরুমে পাঠিয়ে নিচে চলে গেল। চার গিনি মিলে নাস্তা রেডি করছে টেবিলে। প্রেরণা, পহিলিকা, কুহু, প্রীতা, চিত্রা, ইয়ানা, তরি, ত্রিয়া সবাই রেডি হয়ে নামলো নিচে। সবাইকে সবাইকে অনেক মিষ্টি দেখাচ্ছে, কিন্তু সময়ের মধ্যে তরু শিকদারও হ্যান্ডসাম লোকে হাজির। সবাই মিলে ড্রয়িং টেবিলে আলো হয়ে বসলো। চারকর্তা সকাল 7টার সাথে সাথেই খাবার সেরে নেয়, এটা তাদের নিয়ম। তাই এখন গিন্নিরা দামড়া বাচ্চাদের খাওয়াবে। সবাই সিরিয়াল ওয়েজ বসে পড়েছে। পুরো ডাইনিং টেবিল জাঁকজমক পরিবেশ। গিন্নিরা সবাই প্লেটে খাবার তুলে দিচ্ছে। এমন সময় একটা স্টাইলিশ সুন্দরী মেয়ে এসে শুদ্ধের পাশে চেয়ারে বসে পড়ল। শুদ্ধ কেবল স্ট্যান্ড কাচের কামড় দিবে, পাশ থেকে কেউ একজন অনুভব করতেই তাকালো। পাশে দেখতে চোখ মুখ কুঁচকে নিল। তুহিনা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে শুদ্ধর দিকে। পুরো টেবিল হা হয়ে শুদ্ধর দিকে তাকানো। তা দেখে সবাই মিটমিট করে হাসছে, কারণ তারা সবাই জানে তুহিনা শুদ্ধকে কতটা ভালোবাসে। প্রেরণা বলল, আপনি তুমি কখন এলে? তুহিনা লাজুক হেসে বলল, কালকে। সবার এই আদিক্ষেতা দেখে শুদ্ধ বিরক্ত হলো। সবাই বেশি উত্তেজিত হলো শুধু তিনজন ছাড়া, পহেলিকা, প্রণয় আর শুদ্ধ। শুদ্ধ ভীষণ রাগ হচ্ছে মেয়ের ওপর। এ মেয়ে ওর জিনা হারাম করে দিয়েছে। সবার খাওয়া শেষ হতে এক একে গাড়িতে গিয়ে বসলো। এক গাড়িতে চার কর্তা, এক গাড়িতে চার গিনি, এক গাড়িতে প্রণয়, প্রীতম, প্রেমরাজ, সমুদ্র, অন্য গাড়িতে প্রেরণা, পহেলিকা, পূর্ণতা, ইয়ানা, চিত্রা, কুহু, আরেক গাড়িতে তীরা, তরি, তন্ময়, সাদাফ, শুদ্ধ। ড্রাইভিং সিটে শুদ্ধ বসেছে। তুহিনা এসে তার পাশে বসলো। শুদ্ধ রেগে কিছু বলতে যাবে, পরপর গাড়িগুলো শিকদার বাড়ি গেট অতিক্রম করে চলে গেল। তালুকদার বাড়ি আছে রাজকীয় স্টাইলে সাজানো হয়েছে, কারণ বড় ছেলের বিয়েতে তালুকদার সব কোনো কমতি রাখতে চায় না। পিঠা সুন্দর করে সাজিয়েছে একমাত্র ননদ সুধা। প্রিয়তার পরিণীতা লাল রঙের লেহেঙ্গার রানীর মতোই লাগছে। তারা আজ একই রকম লেহেঙ্গা পরেছে। প্রিয়তার পরিণীতা তাদের জন্য বরাদ্দকৃত কক্ষে বসে আছে। কে কোনটা পরবে? প্রিয়তার পরিণীতার বডি মেজেন্টা হাইট ওয়েটের এবং প্রিয়তার সিম্পল এক্সক্লুসিভ কালো পাথরের একটা গ্রাউন্ড সিলেক্ট করলো। পরিণীতা পার্পেল রঙের একটা ডিজাইন করা শাড়িও সিলেক্ট করলো, কিন্তু তাদের তো একরকম পরার কথা ছিল। মন পাল্টে গেছে এখন। দু বোন মিলে হাসাহাসি আর গল্পের পাশাপাশি সাজুগুজু করছে। পরিণীতার গলার কাছে এক্সক্লুসিভ ডায়মন্ডের সেট পরে নিল। হাতে ডায়মন্ডের চিকন 4টি চুড়ি, কপালে ছোট্ট হোয়াইট স্টোনের টিপ, রিবোর্ডিং করা চুলগুলো কার্ল করে ছেড়ে দিয়েছে। ফর্সা শরীরে শাড়িটা ম্যাচিং করে গয়না চকচক করছে। সে সত্যি যেন হুড়পড়ি। প্রিয়তা হা করে তাকিয়েছিল। পরি বলল, কি দেখছিস? প্রিয়তা বলল, তোর মতো সুন্দর, তোকে অনেক সুন্দর লাগছে আপু। পরিণীতা প্রিয়তার গালে হাত দিয়ে বলল, তোর থেকে বেশি না। বলে দুই বোন হেসে উঠলো। এবার প্রিয়তা রেডি হয়ে নিল। কালো রঙের গাউন হাতে নিয়ে
এবার ব্ল্যাক কুইন লাগছে। অতি ফর্সা শরীরে কালো রংটা দারুণ মানিয়েছে। হাঁটু অব্দি লতানো চুলগুলো কাল করে পিঠের ওপর ছেড়ে দেওয়া, হাতের কালো রঙের চুড়ি, কানে সিম্পল ডায়মন্ড বসানো ইয়াররিং পরে নিল, কপালে কালো টিপ, নীল চোখে কাজল টেনে নিল, ডার্ক লিপস্টিক, একদম পুতুলের মতো লাগছে মেয়েটিকে। সত্যি যেন কোনো নারী নয়, মায়াবী এতটা হয় প্রিয়তাকে না দেখলেই বোঝাই যেত না। যে কোনো ছেলের হার্ট অ্যাটাক করার জন্য এটা যথেষ্ট। দুবন সত্যিকারের রাজকন্যার মতো লাগছে। আসলে শিকদার বংশের সবাই অতি সুদর্শন, আর সুদর্শনই না। দুপুর 12টার দিকে শিকদার বাড়ির সবাই তালুকদার বাড়িতে এসে পৌঁছালো। পৃথা স্টেজে বসিয়ে রাখা হয়েছে। সাদিফ আর তার বাবা চাচারা অতিথিদের আপ্যায়ন করছে, কোনো কমতি রাখছেন এতে। শিকদার বাড়ির লোক বলে কথা, বাড়ির সব মেয়েরা বড় বড় চোখ করে তাকিয়ে আছে তরুণ শিকদারের দিকে, বিশেষ করে প্রণয় আর শুদ্ধর দিকে। চোখ দিয়ে গিলে খাচ্ছে তাকে। ছেলে দুটোকে বড্ড আকর্ষণীয় দেখাচ্ছে, একদম চকলেট বয়। এমনকি চার কর্তারাও এখনো যথেষ্ট সুদর্শন, কিন্তু তাদের এসব বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ তাদের প্রত্যেকেরই কোনো না কোনো প্রিয়তমা রয়েছে। তাই সবাই মিলে পিতার কাছে গেল। পিতার পাশে দাঁড়িয়েছিল প্রিয়তা আর পরিণীতা। বিয়েবাড়িতে বুড়ো থেকে ছোড়া সবাই হা করে তাকিয়ে আছে ওদের দিকে। বিয়েবাড়িতে বিশেষ প্রজাতির আন্টিদের চোখে মুখ চকচক করছে। হয়তো তারা মনে মনে বলছে, এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। কিন্তু আফসোস, চাইলেই তো আর সব পাওয়া যায় না। শিকদার বাড়ির মেয়েটিকে নিয়ে এসব কল্পনা তাদের জন্য বিলাসিতা। সবাই প্রীতার সাথে দেখা করতে এলো। প্রীতা বাবা মা ভাই বোনদের সাথে আবেগপ্রণত হয়ে পড়লো। দৌড়ে গিয়ে সাদাব শিকদারকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তিনিও ভাতিজির মধ্যে হাত বুলিয়ে দিলেন। এক এক করে সবাই এলো প্রীতার সাথে কথা বলতে, কিন্তু দুজন পুরুষের চোখ স্থির হলো এক নীরব নারীর ওপর। প্রণয় আশেপাশে তাকিয়ে দেখলো সব বয়সের ছেলেরাই প্রায় প্রিয়তাকে দেখছে। ভীষণ রাগ লাগলো তার। এই মেয়েটাকে সে ছোট থেকে প্রয়োজন ব্যতীত বাইরের মানুষের সাথে মিশতে দিত না। তার কিনা আজ এসব অসহায় হয়ে দেখা ছাড়া আর কোনো উপায় নেই। কিছু বলার অধিকার নেই, যে কিছুটা অধিকার দেখাবে। সে জানে সে যদি প্রিয়তাকে কিছু বলতে দেরি হবে, কিন্তু করতে দেরি হবে না, কিন্তু সে এমন করবে না, কারণ তার রক্তজবা প্রথম থেকে তার প্রতি ভীষণ দুর্বল। হঠাৎ করে প্রিয়তার নজর পড়ল প্রণয়ের ওপর। হোয়াইট ফর্মাল শার্টের ওপর ব্ল্যাক প্যান্ট আর টি শার্ট ব্লেজার। শরীরে জিম করার জন্য সুঠাম মাসেলসগুলো শার্টের ওপর স্পষ্ট ভেসে উঠেছে। রীতিমতো সব মেয়েরা হা করে তাকিয়ে আছে। প্রিয়তার ভীষণ খারাপ লাগলো, আবার রাগও হলো। আবার মনে মনে বলল, সে তো অন্য কাউকে ভালোবাসে, প্রতিনিয়ত জড়িয়ে থাকে অন্য কারোর সাথে মায়ায়। সেখানে কয়েকটা মেয়ে কি তাকালেই আর না তাকালেই। প্রিয়তা আবার মনে মনে বলল, যে পুরুষ অন্য কারো, সে পুরুষের প্রতি আমার এত ভালোবাসে কেন? যে শুনবে সেই পাপ বা পাপিষ্ঠ বলে আখ্যায়িত করবে আমাকে। নিশ্চিত আমার ঠাঁই হবে জাহান্নামে। আমি জানি আমি তোমাকে এ জন্মে কখনো পাবো না, কিন্তু বিশ্বাস করে তোমাকে ভালোবাসাটাও ছাড়তে পারবো না। এ ভেবে সে অন্তরে চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সেলফি কুইন পরিণীতা বিভিন্ন পোজে ছবি তুলছে, কিন্তু সে মহা বিরক্ত, কারণ একটা ছবিও মনের মতো হচ্ছে না। ও আপু বিয়ের সকল অনুষ্ঠান মিলিয়ে মোট 40,000 প্লাস ছবি তুলেছে। আশ্চর্য হলেও সত্যি, ওর কোনো ফটোগ্রাফার রয়েছে, প্রেরণা, প্রিয়তা, থিরা, থরি, ইয়ানা, কুহু, চিত্রা সবাই, কিন্তু এখন সে কাউকে খুঁজে পাচ্ছে না। এর ওপর পর্যাপ্ত সূর্যের রশ্মি কোথায় তার চেহারা লাল করে দিয়েছে। পরিণীতা গরমের মাঝে ভারী শাড়ি পরে রেগে গজগজ করতে করতে বলল, উফ, এত করে ডাকলাম একটা ছবি তুলে দেওয়ার জন্য, কেউ এলো না, সব স্বার্থপর, বেমান হলো। এখানে আমার মাস্টারমশাই থাকলে কাউকে লাগতো না, সে ঠিকই তুলে দিত। আবিদের কথা মনে পড়তে ওর গাল লাল হয়ে উঠল। এমনিতেই ফর্সা মেয়ে, তার উপর গরমে লাল টুকটুকে হয়ে গেছে। লজ্জায় লালিমায় গাল দুটো যেন চেরি ফলের মতো দেখাচ্ছে। এমন সৌন্দর্যের বাহার দেখে সাদাফ কয়েকটা হার্টবিট মিস করলো। শাড়ি পরিহিতা এই অতি সুন্দরী রমণী তার বক্ষপিঞ্জরে ঝড় বইয়ে দিচ্ছে। সে কাছে এসে নরম করে ডাকলো,
ফুলপরি। পরিণীতা পিছু ফিরে চাইলো, সাদাবকে দেখে মন মাতানো হাসি দিল। সরি ভাইয়া, ওই দিনের জন্য। সাদাব মনে মনে বলল, এভাবে হেসে না ফুলপরি, তাহলে যে নিজেকে কন্ট্রোল করা আমার জন্য কষ্ট হবে। সাদাবও বলল, ও আমি মনে কিছু করিনি। কি করছো তুমি ফুলপরি? পরিণীতা ঠোঁট উল্টে বলল, আমাকে ছবি তুলে দেওয়ার জন্য মানুষ পাচ্ছি না, আপু বোনুরা কেউ আসছে না। সাদাপর গাল টেনে দিয়ে বলল, এই ব্যাপার, আমি আছি তো। পরিণীতার চোখ খুশিতে চিকচিক করে উঠল। সাদাব প্রশস্ত হাসলো। এই মেয়েটা সামান্য আনন্দও যেন তাকে কতটা প্রশান্তি দেয়। সে কি শুধু তো দোষী জানে। সাদাপ ও পরিণীতা বাড়ির পাশের বাগানে গেল। সাদাপ ওকে বিভিন্ন পোজে ছবি তুলে দিচ্ছে আর পরিণীতা একের পর এক পোজ দিচ্ছে। প্রায় 100-র মতো ছবি তোলার পর পরিণীতা ছুটে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, দেখি 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 কই ছবিগুলো। সাদাপ নিজের ফোনে তুলে ছিল, তাই ফোনটা ওর হাতে দিল। পরিণীতা মন নিয়ে একের পর এক ছবি দেখলো, সবগুলো প্রায় অসাধারণ। এমন সময় দূর থেকে অরণ্য ডাক দিল, ভাইয়া শুনছেন? সাদাপ ফিরে তাকালো। অরণ্য আবার বলল, আপনাকে বড় দাদা ডাকছে। সাদা পরিণীতার দিকে তাকিয়ে বলল, ফুলপরি তুমি দেখো, আমি একটু আসছি। পরিণীতা মাথা নাড়ল। সাদা পরনের সঙ্গে ভেতরে যাচ্ছিল, এমন সময় অনন্যা ডাকলো, ভাইয়া আপনি এত জেন্টলম্যান হয়ে ওই সাতচুনিকে কেমন করে পছন্দ করলেন? সাদা বুঝতে পারলো না, কপালে ভাঁজ ফেলে বলল, কে চুন্নি? অরণ্য দুষ্টু এসে বলল, বুঝি বুঝি, সবাই বুঝি। সাদাবের কপালে ভাঁজ মিলিয়ে গেল, সেখানে হাসলো। অরণ্য বলল, ভালো মানিয়েছে, চালিয়ে যান। সাদা প্রণয়ের সাথে কথা বলে ফিরছিল, এমন সময় ফোন বেজে উঠলো। পকেট থেকে বের করতেই দেখলো এটা পরিণীতার ফোন। তখন পরিণীতা নিজের ফোন সাদাবের কাছে দিয়েছিল। সে দেখলো স্ক্রিনে একটা নাম্বার ভাসছে, যা সেভ করা মাস্টার মশাই। সাদা ভাবলো হয়তো ওর কোনো সার হবে, ধরবে কিনা ধরবে একটু ইতস্ত করলো, কিন্তু বারবার ফোন আসছে দেখে আগে জায়গায় ছুটে গেল, কিন্তু আশেপাশে কোথাও পরিণীতা নেই। বাধ্য হয়ে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে পুরুষালী ঝাঁঝালো কণ্ঠ, এই মেয়ে, তোমার সমস্যা কি? কখন থেকে ফোন দিয়ে যাচ্ছি। সাদা অবাক হলো, স্যার এভাবে কথা বলছে কেন? আদিপ আবারও বলল, অ্যাঞ্জেল কথা বলছো না কেন? সাদাপ আবার অবাক হলো। সে বলল, আমি পরিণীতা নই। আদিপ হতভম্ব হয়ে কণ্ঠ নামিয়ে নিল, তাহলে আপনি কে? সাদাপ বলল, আমি পরিণীতার আপনজনদের মধ্যেই পড়ি। কোনো গুরুত্বপূর্ণ কথা থাকলে আমাকে বলতে পারেন, আমি ওকে বলে দিব। ওকে আশেপাশে খুঁজে পাচ্ছি না। আদিপ বলল, ও তেমন কিছু না বলে ফোন কেটে দিল। সাদাব ভাবলো, আজব, কি হলো কিছুই বুঝলাম না। ফোন কেটে যাওয়ায় ফোনটা শক্ত করে চেপে ধরলো। সে ভাবলো, লোকটি কি বলল, আপনজন, আর অ্যাঞ্জেলের ফোন তার কাছে কেন? আদিপ নিজেকে শান্ত করলো। সে জানে পরিণীতা তাকে কতটা ভালোবাসে, তাই এসব উল্টাপাল্টা ভাবনা তার মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। এমন সময় মনোয়ারা বেগম ভাতের থালা হাতে ঘরে ঢুকলেন। ছেলের সামনে ভাত মাখাতে মাখাতে বললেন, বাপজান, তোর বাপের শরীরটা ভালো যাচ্ছে না, তুই কোনো চাকরি বাকরি পেলি? আদিপ মায়ের মায়া মাখা মুখের দিকে তাকিয়ে বলল, মনোয়ারা বেগমের চোখ খুশিতে চিকচিক করে উঠল। তিনি ছেলেকে ভাতের লোকমা তুলে দিলেন। কিসের চাকরি বাপ? কলেজের চাকরি আম্মা। মনোয়ারা বেগম মাথায় হাত বুলিয়ে দুলে বলল, বাপ তুই মাস্টার হয়েই থাকিস, তোর চোখের কোণে আনন্দের অশ্রু চিকচিক করছে। কথায় আছে না, আল্লাহ সবাইকে সবকিছু দেয় না, কাউকে টাকা পয়সা দেয়, কাউকে সুখ শান্তি। ঠিক তেমনই আদিবের কোনো টাকা পয়সা নেই, কিন্তু সুখ শান্তি আর ভালোবাসার কোনো কমতি নেই। আল্লাহ তার কাছে এমনটাই চাওয়া ছিল তার। তার ভালোবাসার পরিটাকে যেন আল্লাহ তার নামে লিখে দেয়। সে জানে সে কোন দিক থেকে পরিণীতার যোগ্য নয়, কোথায় রাজকন্যা আর কোথায় অতি সাধারণ ছেলে। তবু সৃষ্টিকর্তার কাছে প্রতিটি মোনাজাতে তার ভালোবাসার আকুতি জানায়। আবিদ ভাবলো, আজকে তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে অ্যাঞ্জেল। শুদ্ধকে প্রায় পাগল বানিয়ে ছেড়েছে তুহিনা। শুদ্ধ যেখানে যাচ্ছে সেও সেখানে যাচ্ছে। শুদ্ধ অপমান মিশ্রিত বাক্য করে চামড়া বেদ করে ভেতরে ঢুকতে পারছে না। সে যেন প্রতিজ্ঞা করেছে শুদ্ধের মাথা চিবিয়ে খেয়ে ছাড়বে আজ। তুহিনা চৌধুরী শুদ্ধের ফুপি ত্রিনা চৌধুরীর বাড়ির একমাত্র মেয়ে, পেশায় ডাক্তার। সে ডাক্তার হয়েতে চায়নি, কিন্তু শুদ্ধের কাছাকাছি থাকার জন্য নিজেও এই বিষয় নিয়ে মেডিকেলে ভর্তি হয়েছিল। অনেকক্ষণ পর শুদ্ধ তেরে গেল। এই কি সমস্যা তোর? মারবো টেনে এক চর, বিয়াদব মেয়ে। আমি পিছু পিছু নিতে বলেছি? হ্যাঁ, আরেকবার আমার পিছু আসলে আই সোয়ার এখানে পুঁতে দিব, মাইন্ড ইট। ভরা বিয়ে বাড়িতে এমন অপমান! তুহিনার মুখ থমথম হয়ে গেল, চোখে জল টলমল করলো।
শ্বেতা ছুটে এসে উত্তেজিত কণ্ঠে, আপু তুমি ঠিক আছো? শ্বেতা আবারও বলল, তুমি জানো তো আপু, ভাইয়া তোমাকে পছন্দ করে না, তাও সবসময় ওর পিছু পিছু কেন যাও? তুই না চোখ জোড়া ভিজে গেল শুদ্ধের কথায়। শুদ্ধের যাওয়ার পানে তাকিয়ে বলল, ভীষণ ভালোবাসি যে। আজকের পর্বটা এই পর্যন্তই ছিল। শুদ্ধের বকাটা কিন্তু হেভি লাগছে, একবার পড়ি হ্যাঁ। অনেকক্ষণ পর শুদ্ধ তেরে এসে বলে উঠল, কি সমস্যা তোর? মারবো টেনে এক চর, বিয়াদব। আমার পিছু পিছু কি হ্যাঁ? আরেকবার আমার পিছু আসলে আই সোয়ার এখানেই পুঁতে দিব, মাইন্ড ইট। তোমরা কি জানো এই গল্পে, এই যে আজকের পার্টে যে হচ্ছে দেখছো, প্রহেলিকার হাজবেন্ড কিন্তু প্রণয়, কিন্তু প্রহেলিকা ছ্যাঁকা খাবে আর প্রিয়তাকে পাবে হচ্ছে প্রণয়। আর এদিকে শুদ্ধ ভালোবাসে প্রিয়তাকে, সেই ক্ষেত্রে হচ্ছে প্রিয়তা যখন প্রণয়ের সাথে যাবে সেই ক্ষেত্রে শুদ্ধ ছ্যাঁকা খাবে। আবার এই যে সাদিপ, ও কিন্তু ছ্যাঁকা খাবে। এই উপন্যাসটা ছ্যাঁকা খাওয়া বয় অনেক।